আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটি হলো কোলেস্টেরল নিয়ন্ত্রণের সহজ উপায়। আমরা আমাদের প্র্যাকটিসে এবং আমাদের কমিউনিটিতে আমাদের চারপাশের লোকজনের এটি একটি কনসার্ন দেখি যে তারা কোলেস্টেরল নিয়ে চিন্তিত। তবে এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকাই ভালো, কারণ কোলেস্টেরল রক্তে যদি বেশি থাকে সেখান থেকে কিন্তু হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক এ ধরনের রোগ তৈরি হতে পারে। ইভেন আমাদের যে কিডনির রক্তনালী রয়েছে সেই রক্তনালী বন্ধ হয়ে কিডনির সমস্যা হতে পারে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, পায়ের রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। তো কোলেস্টেরল যদি রক্তে বেশি থাকে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি হতে পারে। তো এজন্য সবাই কনসার্ন এই কোলেস্টেরল যাতে শরীরে বা রক্তে বেশি না থাকে। তো দেখা যায় যে আমাদের যে জীবন যাপনের যে রীতি, যেমন ঘুম, খাওয়া দাওয়া, ব্যায়াম অথবা আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যে ধরনের খাবার খাচ্ছি, এসব অনেকগুলো ফ্যাক্টরের কারণে কোলেস্টেরল বেড়ে যায়। আমি মূলত কয়েকটি ভাগে ভাগ করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে কোলেস্টেরল কীভাবে সহজে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তো এটি বলার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোলেস্টেরল তাহলে আমাদেরকে শরীরে কেন বাড়ে। আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ার যে কয়টি কারণ মুখ্য, তার মধ্যে হলো যে জেনেটিক্স কারণে কারো কারো কোলেস্টেরল বাড়ে, অর্থাৎ বংশগত কারণে এটি বাড়ে। তারপরে খাবার দাবার থেকে কোলেস্টেরল বাড়তে পারে। তারপরে জীবনযাত্রা, লাইফস্টাইল, যেমন যারা সারাদিন বসে থাকে, ব্যায়াম করেন না বা করতে পারছেন না, অথবা খাবার দাবার যারা ফাস্টফুড বেসড খাবার দাবার বেশি খান, প্রসেসড ফুড বেশি খান, অথবা দেখা যায় যে যারা রেড মিট এবং চর্বিবহুল খাবার খান, অর্থাৎ যেসব খাবারে কোলেস্টেরল বেশি আছে সেই সব খাবার বেশি গ্রহণ করেন, খেয়ে থাকেন, তাদের কোলেস্টেরল বাড়তে পারে। আর যারা নিয়মিত ব্যায়াম করেন না, অথবা অনেক দেরি করে ঘুমান, অথবা ধূমপান করেন, এই ধরনের বদ অভ্যাস যাদের আছে সেসব কারণেও কিন্তু ইনডাইরেক্টলি কোলেস্টেরল বাড়তে পারে। তাহলে আমরা যদি কারণগুলো বুঝি, তাহলে এগুলোর যদি আমরা কারেকশন করি, সংশোধন করি, তাহলে কিন্তু কোলেস্টেরল আমরা কমিয়ে রাখতে পারবো। তো প্রথম যে কারণটির কথা আমি বললাম যে জেনেটিক্স কারণে বা বংশগত কারণে কারো কারো কোলেস্টেরল রক্তে বেড়ে যেতে পারে, এটি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি আপনার বংশে যদি থাকে, ফ্যামিলিতে, অথবা আপনার যদি জেনেটিক্সে কোনো থাকে, সমস্যা থাকে, যার কারণে কোলেস্টেরল বেশি থাকে, ফ্যামিলিয়াল হাইপারলিপিডিমিয়া আমরা বলে থাকি, এই ধরনের রোগ যাদের থাকে তাদের কিন্তু ভিতর থেকে কোলেস্টেরল বাড়তেই থাকবে। আপনি যতই খাবার দাবার কন্ট্রোল করেন, যতই লাইফস্টাইল মেনটেন করেন, তখন সেটা দিয়ে কাজ হবে না। এই যে ফ্যামিলিয়াল হাইপারলিপিডিমিয়া অথবা জেনেটিক্সের কারণে যাদের কোলেস্টেরল বাড়ে, তাদের কিন্তু ঔষধপত্র দিয়ে চিকিৎসা করে এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো এক সুবিধার ব্যাপার হলো, এই যে ফ্যামিলিয়াল হাইপারলিপিডিমিয়া, এটা কিন্তু অনেক বেশি মানুষের এটা থাকে না। এটা অনেক রুগী এরকম না, এরকম রুগী অনেক বেশি নয়, এটা অল্প কিছু লোকজনের এরকম সমস্যা হয়। সুতরাং এটা নিয়ে আমাদের অত বেশি কনসার্ন হওয়ার দরকার নেই। সেকেন্ড হলো, খাবার দাবার এবং জীবনযাত্রা থেকে যাদের বাড়ে, এইটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা খুব সহজেই এটাকে মেনটেন করে নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের রক্তের কোলেস্টেরলকে। তো সেগুলো কি? যেমন খাবার দাবারের ভিতরে রেড মিট আপনাকে কম খেতে হবে, পর্যাপ্ত খাওয়া যাবে না। এটি খাওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে চর্বিবহুল মাংসটা বাদ দিয়ে লিন মিট যেটা, সেটি খেতে হবে এবং সেটি পরিমাণে, কোয়ান্টিটি লিমিট করতে হবে, পরিমাণ কম খেতে হবে। তারপরে সুগারি আইটেম, মিষ্টি জাতীয় খাবার, এই চিনি গুড় দিয়ে যেসব খাবার তৈরি করা হয়, মিষ্টি এবং মিষ্টি জাতীয় সকল খাবার, এগুলো থেকে কিন্তু কোলেস্টেরল বাড়ে। সুতরাং এই ধরনের খাবার টোটালি বাদ দিতে হবে। এটা বাদ দেওয়া সম্ভব, কারণ হলো এই যে চিনি এবং গুড় দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলোতে কিন্তু তেমন কোনো নিউট্রিশন থাকে না। এটা আমাদের শরীরের জন্য অপরিহার্য কোনো খাবার নয়। আপনি এই খাবারটা চাইলেই আপনি বাদ দিতে পারবেন এবং টোটালি 100% আপনি বাদ দিতে পারেন চাইলে। তাহলে এখান থেকে যে কোলেস্টেরল বাড়ার যে ঝুঁকিটা থাকে সেটা আমরা কমিয়ে ফেলতে পারি, এই কোলেস্টেরলটা আর বাড়বে না। তারপরে হলো আমাদের প্রধান খাবার হলো ভাত। এই যে আমরা ভাত খাওয়ার যে আমাদের দেশে ট্র্যাডিশন বা রীতি হয়েছে, এটা আমাদের প্রধান খাবার। এটা আমরা কেউ 3 বেলা, কেউ 2 বেলা খাই, পরিমাণে অনেক বেশি খাই। এখান থেকে এক ধরনের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এটা বেড়ে যেতে পারে। সুতরাং এই ভাত খাওয়ার কিন্তু শরীরের জন্য এত প্রয়োজনীয়তা নাই। আপনি
পেট ভরার জন্য যদি খেতে চান, অথবা বেঁচে থাকার জন্য যদি খেতে চান, অথবা স্বাদের জন্য যদি খেতে চান, তাহলে কোনোটার জন্যই ভাত বেশি প্রয়োজন নেই। ভাত আপনি খাবেন, এটা পরিমিত, আপনার পরিমাণে কম খেয়ে আপনার যদি পেট ভরার ব্যাপার থাকে, সাথে শাকসবজি, ফলমূল, সালাদ, প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস এগুলো দিয়ে আপনি কিন্তু আপনার পেট ভরতে পারবেন। আপনি স্বাদের কথা যদি বলেন, সেক্ষেত্রে তো ভাতের স্বাদের চেয়ে আসলে সবজি বা সালাদ এগুলোর স্বাদ বরং বেশি ভালো। তো আপনি এখানে আমাদের নজর রাখতে হবে, ভাত যেন কেউ বেশি খেয়ে না ফেলেন। ভাত কম খেয়েও কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত ভূমিকা রাখা সম্ভব। তারপরে হলো আপনার জীবনযাত্রা। জীবনযাত্রার মধ্যে হলো কেউ কেউ দেখা যায় যে অনেক দেরি করে ঘুমান। তো এই যে রাত জাগেন, এই রাত জাগার কারণে যেটা হয়, অনেকগুলো স্ট্রেস হরমোন শরীরের ভেতরে নিঃসরণ ঘটে, এবং সেই যে স্ট্রেস হরমোনগুলো, সেগুলো কিন্তু শরীরের ভিতরে কোলেস্টেরল বাড়াতে পারে। তো আমাদের এখানে একটি জীবনযাত্রা ঠিক করতে হবে যে আমরা প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাবো, এবং সেটা আর্লি নাইটে, যেমন রাত 10টা বা 11টার পর থেকে আমরা ঘুমাবো। এবং কখনোই সেটা এমন না যে রাত 3টায় ঘুমাবো, সকাল 10টায় উঠবো, এরকমের হলে হবে না। তাহলে আপনার এই যে ঘুমের যে প্যাটার্ন আপনার বা বদ অভ্যাস অথবা ডিসিপ্লিন অনুযায়ী হচ্ছে না। আমাদের যে সার্কাডিয়ান রিদম আছে, আমাদের ব্রেন একটা বায়োলজিক্যাল প্রসেসের ভিতরে চলে, একটা রিদমের ভিতরে চলে। এই রিদমটা হলো যে আপনাকে রাত 10টা বা 11টায় ঘুমাতে হবে, সকালে আপনি 5টা বা 6টায় উঠবেন। কিন্তু আমরা যদি সেটাকে অল্টারেশনে আমাদের যদি পরিবর্তন করে ফেলি এই রুটিন, তাহলে আমাদের বায়োলজিক্যাল ক্লক, যে আমাদের ব্রেনের যে রুটিন, আমাদের শরীরের ভিতরে যে বায়োলজিক্যাল রুটিন, এটা ডিসরাপশন হবে, এবং আপনার দেখা যাবে যে এই কারণে অনেকগুলো হরমোন সিক্রেশন হবে এবং আপনার কোলেস্টেরল বেড়ে যাবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তারপরে হলো যে ব্যায়াম আমরা যারা করছি না, সারাদিন বসে বসে আমাদের কাজ করতে হয় অফিসে, সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটাচলা কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, সে কারণেও কিন্তু আমাদের যে আমরা যে খাবার দাবার গ্রহণ করি, এই খাবার দাবারগুলো মেটাবলিজম স্লো হয়ে যায়, এবং এগুলো শরীরের ভিতরে জমে যায়, ক্যালোরি শরীরের ভিতরে জমে যায়, সেখান থেকে আপনার আবার ফ্যাটে রূপান্তরিত হয় এবং কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যারা ধূমপান করেন, সে কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তো সুতরাং লাইফস্টাইল কিন্তু একটা বড় ব্যাপার, যে আপনি কখন ঘুমাচ্ছেন, আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনি ধূমপান করছেন কিনা, আপনি ব্যায়াম করছেন কিনা, এগুলো মেনটেন করে আপনি যদি হেলদি একটি লাইফস্টাইল মেনটেন করেন, প্রতিদিন 30 মিনিট আপনি এক্সারসাইজ করেন সপ্তাহে 5 দিন, আপনি যদি ফিজিক্যালি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং সুযোগ পেলেই আপনি যদি হাঁটেন বসে বেশিক্ষণ না থেকে, ইভেন আপনি যদি 2 বন্ধুর সাথে কথা বলছেন আপনার অফিসে বসে বা বাসায় বসে, আপনারা যদি এক কর্নারে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, সেটা কিন্তু বসে থাকার চেয়ে ভালো, আপনাকে কিছুটা ফলদায়ক আপনার শরীরের জন্য। তো আপনি সেটা করতে পারেন। বসে বসে গল্প করার চেয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন, তুলনামূলকভাবে ওটা কিন্তু হেলদিয়ার। তাইলে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করবেন সপ্তাহে 5 দিন অন্তত। তারপরে হলো আপনার যেটা বললাম যে ঘুমানোর 7 থেকে 9 ঘন্টা ঘুমাবেন, এবং সেটা আর্লি নাইটে ঘুমাবেন, রাত জাগবেন না। তারপরে হলো দুশ্চিন্তা আরেকটি ব্যাপার। যদি কেউ স্ট্রেসফুল লাইফ লিড করেন, টেনশনে থাকেন এবং খুবই কম্পিটিটিভ লাইফস্টাইল, যে আমি এটা করব, ওটা করব, এটা চাই, ওটা চাই, খুব স্ট্রেসের ভিতরে থাকেন, তাহলে অনেকগুলো শরীরের ভিতরে স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, এবং সেই হরমোনগুলো কিন্তু আপনার কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। সুতরাং রিল্যাক্স লাইফ লিড করতে হবে। তার রিল্যাক্স লাইফ লিড করে আপনি পর্যাপ্ত ঘুমিয়ে, নিয়মিত ব্যায়াম করে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, আপনি কোলেস্টেরল খুব সহজেই নিজে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর হলো খাবার, যেটা বললাম আমি, রেড মিট কমিয়ে ফেলবেন, রেড মিট খেলেও লিন মিট খাবেন, চর্বিবহুল খাবার অংশটা বাদ দিয়ে দিবেন। তারপরে মিষ্টি জাতীয় খাবার টোটালি বাদ দিয়ে দিবেন, এবং শর্করা জাতীয় খাবার কমিয়ে ফেলবেন। ফল, সবজি, ফাইবার কন্টেন্ট যাতে যেসব খাবারে বেশি আছে, সেই সব খাবারগুলো বেশি খেলে আপনার কোলেস্টেরল শরীর থেকে কমে যাবে, এবং আপনি সহজেই কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আরেকটি খাবারের যেটা সবচেয়ে আমাদের দেশে বেশি প্রবলেম তৈরি করে, সেটা হলো ট্রান্স ফ্যাট। আমাদের যে রেস্টুরেন্টের যে খাবারগুলো, বেকারির খাবারগুলো, চাইনিজ এবং ফাস্টফুডের খাবারগুলো, এগুলোতে অনেক বেশি ট্রান্স ফ্যাট থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি লিমিট তৈরি করা আছে যে কোনো খাবারে 2%-এর বেশি ট্রান্স ফ্যাট গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের দেশে এটি কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষাও করা হয় না, এটি কোনো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণও করছেন না, এবং দেখা যায় যে যারা এই বিজনেসগুলো করেন, হোটেল বিজনেস, রেস্টুরেন্ট, ফাস্টফুডের বিজনেস, বেকারির বিজনেস, তারা যে তেল বা ফ্যাট ইউজ করেন ওই খাবারগুলো প্রসেসের সময়, তখন বেশি দামি ফ্যাট বা তেল ইউজ করেন না, কম দামি ফ্যাট বা তেল ইউজ করেন, যেখান থেকে ট্রান্স ফ্যাট হয়ে যায়। এবং এগুলো
যে তৈরির প্রক্রিয়া বেকারির খাবার বা রেস্টুরেন্টের খাবার দেখবেন যে একই তেলে বারবার তারা রান্না করছেন ভাজছেন, তখন এগুলো বারবার হিটিংয়ের কারণে এগুলো ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়ে যায়। তো এই খাবারগুলো বাদ দিতে হবে। তাহলে ট্রান্সফ্যাট যুক্ত খাবার কোনগুলো? তো আমি যদি খাবারের নাম ধরে বলতে থাকি, তাহলে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, তারপরে বার্গার, পিৎজা, এরকম অনেক, জিলাপি, অনেক নাম আসবে, কিন্তু তারপরও দেখা যাবে যে অনেক খাবারের নাম বাদ পড়ে যাবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমার তো জানা আছে যে এই কোন কোন খাবারে আমাদের দেশের ট্রান্সফ্যাট বেশি। সেক্ষেত্রে রেস্টুরেন্টে যে তেলে ভাজা খাবারগুলো, এগুলোতে অনেক ট্রান্সফ্যাট আছে, তো সকল আইটেম বাদ দিতে হবে রেস্টুরেন্টে তেলে ভাজাগুলো। তারপরে বেকারির যে খাবারগুলো, এগুলোতে ট্রান্সফ্যাট আছে, বেকারির আইটেম বাদ দিতে হবে, এগুলো খাওয়া যাবে না যতদিন পর্যন্ত এই বেকারি ব্যবসায়ীরা 2% লিমিটের মধ্যে তাদের খাবারগুলো, ফুড আইটেমগুলো তৈরি না করবে, ততদিন পর্যন্ত আমরা এই বেকারি খাবার খাবো না। কারণ তারা আমাদেরকে দেখাক যে হ্যাঁ, আমরা 2%ই আমরা ট্রান্সফ্যাট ব্যবহার করছি, এর চেয়ে বেশি আমাদের খাবারে নেই, আমাদের বিস্কুটে 2%-এর বেশি ট্রান্সফ্যাট নেই, আমাদের পিৎজায় 2%-এর বেশি ট্রান্সফ্যাট নেই, আমাদের বার্গারে 2%-এর বেশি ট্রান্সফ্যাট নেই, তাহলে আমরা তখন খাবো। তারা এটা দেখাক আমাদেরকে, এটা আমাদেরকে দেখাতে হবে, কোনো একটা সার্টিফিকেশনের প্রক্রিয়া থাকতে হবে, এটা রাষ্ট্রের কোনো একটা কর্তৃপক্ষ থাকবে, আছে আমাদের কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে বা অন্যান্য সংস্থা আছে, তাদেরকে এগুলো সার্টিফিকেশন থাকতে হবে এবং রেগুলার মনিটরিং থাকতে হবে, যে র্যান্ডমলি গিয়ে চেক করবে যে তাদের পিৎজাতে বা বার্গারে বা পাউরুটিতে ট্রান্সফ্যাট বা বিস্কিটে ট্রান্সফ্যাট বেশি আছে কিনা, 2%-এর মধ্যে আছে কিনা। ততদিন পর্যন্ত আমরা এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবো। আমরা চাই না এই ব্যবসা বন্ধ হয়ে যাক, কারণ আমাদের এই খাবারগুলো দরকার আছে, আমাদের তো রেডি ফুড দরকার আছে, হঠাৎ করে আমাদের খাবার লাগে, আমরা খাই, বা রিক্রিয়েশনাল কারণেও আমরা ফাস্টফুড খেয়ে থাকি। তো সেটা হেলদি হতে হবে। বিভিন্ন দেশ যেহেতু এই ফাস্টফুডগুলো হেলদি করে বানাতে পারে, বাংলাদেশেও পারবে, শুধু তাদের একটা কমিটমেন্ট লাগবে। তাদের হলো ট্রান্সফ্যাট 2%-এর নিচে রাখতে হবে এবং তাদের ব্যবসা বা মুনাফা কম করার মানসিকতা থাকতে হবে, বেশি লাভ করার মানসিকতা বাদ দিতে হবে। আর আমাদের আশা করি কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা অন্য কোনো যে কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট, তারা এটা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করবেন। তাহলে আমরা যদি এ ব্যাপারে সচেতন হই, আমরা নিজেরা থেকে আপাতত বাদ রাখি। তারপরে আসেন চাইনিজ যে রেস্টুরেন্টগুলো অথবা যে বিভিন্ন দেশের যে বিভিন্ন কালচারের রেস্টুরেন্ট বাংলাদেশে আছে, হ্যাঁ, বুফে অথবা চাইনিজ রেস্টুরেন্ট, এগুলোতে যে খাবার যেভাবে তৈরি করা হয়, সেই প্রক্রিয়ায় দেখা যায় যে অনেক বেশি এগুলোতে ট্রান্সফ্যাট ঢুকে যায়। তো এই খাবারগুলো খাওয়া লিমিট করতে হবে এবং এটাও ওই একই রকম কর্তৃপক্ষ, আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে বা অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা আছে, তারা এটাকে রেগুলার মনিটরিং করে আমাদেরকে একটি সেফ ফুড, নিরাপদ খাদ্য উপহার দেবেন। আর যতদিন পর্যন্ত এটা না হয়, ততদিন পর্যন্ত আমরা নিজেরা থেকে এটা খাবো না। তাইলে আমরা খাবো না বলতে তো পারা যায় না, অকেশনালি একটা প্রোগ্রাম থাকে, খাবেন, পরিমাণে কম খাবেন। তাহলে এই খাবারগুলো আপনি পরিমাণে কম খাবেন যেগুলোতে ট্রান্সফ্যাট আছে, আর বাকি যে খাবারগুলো বললাম, অন্যান্য যে উপায়গুলো বললাম, এগুলো খুব সহজেই মেনটেন করে আপনি আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।